আপনি এই জঙ্গলে কি করছেন? আমার কথা ছাড়ুন বন্ধু। আপনি এই জঙ্গলে লাঠিটা নিয়ে কি করছেন? এই লাঠিটা তো বেশ ভয়ঙ্কর বলে মনে হচ্ছে, যে কারণ মাথার পিছনে যদি এটার বাড়ি পড়ে সে অবশ্যই অজ্ঞান হয়ে যাবে। আপনি গতকাল রাতে আমাকে... আপনার সাথে কাল রাত্রে যা হয়েছে বাবু সাহেব, ওটা ডাইনির কাজ। এই ঝিঞ্ঝিরিয়া গ্রামের প্রত্যেকটা বাচ্চা ওই ডাইনি সম্বন্ধে জানে। বন্ধু, আমার ডাইনি ফাইনি বলে কিছু হয় না, কোনো মানুষের কাজ এটা। মৃত্যু ধোঁকা হয় না কখনো। ভগবানকে কৃতজ্ঞতা জানান আপনি এখনো বেঁচে আছেন। শীঘ্রই দেখা হবে আদালতে। স্যার, আপনার কেন মনে হয় মহিলা ডাইনি নয়? আই মিন, হাঁটতে হাঁটতে নর্মাল থেকে ভয়ানক রূপে চলে আসা। হ্যাঁ, আমার মনে হয় ও ডাইনি নয়, কেননা ওর হাতে একটা পুটুলি ছিল যখন আমি ওকে দেখেছিলাম, যখন চমক সিং ওকে দেখেছিল তখন। পুটলি? হ্যাঁ, পুটুলি। তুই জানিস ওই পুটলিতে কি ছিল? ওর ওই মুখোশ, ওর ওই নকল নখ লাগানো গ্লাভস, লম্বা লম্বা চুল, সব ওর ওই পুটলিতে ছিল। কেননা তারপর যখন আমি ওকে ডাইনি রূপে দেখি তখন ওই পুটলিটা ছিল না ওর হাতে। চমক সিংও যখন দেখেছিল তখন হাতে পুটলি ছিল, আর যখন ডাইনিকে দেখলো তখন হাতে পুটলি ছিল না। এটা মানে এই দাঁড়ায় যে কোনো ডাইনি ফাইনি কিছু নেই বলুন। এইসবই মানুষেরই কাজ। এর প্রথম শিকার হয় বৈভবী, আর তারপর চমক সিং। আদালতে মিথ্যে বলেছিলেন না কামিনী যে পারমিত টেন্টে ঘুমোচ্ছে? বলো কামিনী। প্লিজ রিয়াজ, আমি পারমিতকে কথা দিয়েছি, অ্যান্ড আই লাভ হিম, আর আমি চাই না যে ও কোনো সমস্যায় পড়ুক। কিন্তু কামিনী, কামিনী, যদি বৈভবীর মৃত্যুতে ওর হাত থাকে তাহলে? কাম অন কামিনী, ও তোমার বেস্ট ফ্রেন্ড ছিল। বেস্ট ফ্রেন্ড? যে আমার বয়ফ্রেন্ডকে অধিকার করতে চায়, ও আমার বেস্ট ফ্রেন্ড কি করে হতে পারে? এনিওয়েজ, আমার মনে হয় না যে বৈভবীর মার্ডারের ব্যাপারে পারমিতের কোনো হাত আছে। এটা নিশ্চয়ই ওই কাঠুরিয়ারই কাজ। নমস্কার মন্ত্রী মশাই। আসুন, আসুন আসুন। নবাব সাহেব কোথায়? ওইখানে। নমস্কার নবাব সাহেব। নমস্কার ত্যাগী সাহেব, বলুন কি ব্যাপার? খবর তো আপনিও বোঝেন নবাব সাহেব। এই ভূত প্রেতের গল্প, আর তারপরে ওই মেয়েটার মার্ডার, এসব দেখে সরকার সিদ্ধান্ত নিয়েছে যে এই জমিতে ইঞ্জিনিয়ারিং কলেজ বানানো হবে না। তার জন্য অন্য একটা জায়গা দেখছে সরকার। এবার যদি আপনার রিসর্টের জন্য জায়গা চাই, তাহলে সরকারের কাছে এই জমি আপনি পারচেস করতে পারেন। অনেক অনেক ধন্যবাদ ত্যাগী সাহেব। আমি কালই আপনার অফিসে চলে আসছি রিসর্টের সমস্ত কাগজপত্র নিয়ে। একটা কথা আমি বুঝতে পারছি না, এই জঙ্গলকে নিয়ে যখন এত কিছু প্রচলিত, ভূত প্রেত ডাইনি, তা সত্ত্বেও আপনি ঠিক এইখানেই রিসর্ট বানাতে চাইছেন। আপনি টুরিস্ট পাবেন? এই ব্যাপারে চিন্তা আপনি আমার উপর ছেড়ে দিন। জঙ্গলে থাকা গ্রামবাসী মহিপাল আর ওর লোকেরা, ওদেরকে আপনি তাড়াতে পারবেন? গ্রামের লোকদের কিভাবে বের করতে হবে তার চিন্তা আপনাকে করতে হবে না। আপনি শুধু এই জমিটা যেমন করে হোক সরকারের কাছ থেকে আমাকে দিয়ে দিন, বাকি সব কিছু আমি দেখে নেব। আর আপনি তো জানেনই, আমার খুশির সাথে সাথে আপনাকেও খুশি করে দেবো।
আমি কিছু করিনি, আমি কিছু করিনি। তাহলে পালাচ্ছিস কেন? ওই জঙ্গলে তুই ছিলিস না? হ্যাঁ আমি ছিলাম। এই জঙ্গলে কি করতে আসছিলিস? আমি খুঁজছি। কি? আমার ফোন, আমার ফোন। ফোন? আমার ফোন। হ্যালো, আমার লোন চাই না। তুই নিজের ফোন খোঁজার জন্য এই জঙ্গলে এসেছিস? হ্যাঁ, সেই রাতে হারিয়ে গেছিল। এখন দামি ফোন খোঁজাটা তো কোনো খারাপ ব্যাপার নয়। হ্যাঁ, কিন্তু এটার জন্য আদালতে মিথ্যে বলারও দরকার ছিল না। ফোন দে। এই জঙ্গল থেকে দূরে থাকো, নইলে সবাইকে মেরে ফেলবো। কেউ বাঁচবে না, কেউ বাঁচবে না। অদ্ভুত বিষয়, আপনাকে তো বেশ প্রগতিশীল মনে হয়। ডাইনির সঙ্গে ফোন চ্যাট। এই রেকর্ডিংটা কি করে আমার ফোনে এলো আমি জানি না। আর এই ফোন, এটা বৈভবীর মৃত্যুদিন থেকে পাওয়া যাচ্ছিল না। হ্যাঁ ছিল, ওই যেখানে টেন্ট ছিল সেখান থেকে কিছুটা দূরত্বেই এই ফোনটা পাওয়া গিয়েছে। এটা কিভাবে? আর আপনার কথা অনুযায়ী আপনি টেন্টেই শুয়েছিলেন, তো আপনার এই দূরভাষ যন্ত্রটা এত দূরে গেল কি করে? কোনো উত্তর আপনি পাচ্ছেন না, কিছু বুঝতে পারছেন না? আমি বলে দিই, কেননা আপনি টেন্টে ছিলেন না, আপনি দূরেই ছিলেন দূরভাষ যন্ত্রের সঙ্গে। কেন, কি করছিলেন আপনি? আমি আসলে নিজের ফোনে সিগন্যাল খুঁজছিলাম। কেন, কাকে সিগন্যাল পাঠাতে চাইছিলেন? স্যার, আমি বলতে চাইছিলাম না, আসলে নেক্সট উইক আমার ফাইনাল এক্সামস, যার পেপারস একজন এক্সামিনার আউট করছিলেন। বাস ওনার সাথে ইন্টাচ হওয়ার চেষ্টা করছিলাম সেই রাতে আমি। ড্যাম, নো সিগন্যাল। এত রাত্রে ফোন কাকে করছো? হ্যাঁ, বাবাকে। আর শোনো, আমি একটুখানি বাইরে গিয়ে দেখি যদি কোথাও সিগন্যালটা পাওয়া যায়। হ্যালো, সরি স্যার, ওই অ্যাকচুয়ালি না ফোনটা আউট অফ রিচ ছিল। ওই ম্যাথসের পেপারটা বেরিয়েছে, 20,000 একটু বেশি হয়ে যাচ্ছে। আরে অফকোর্স, আমি কাউকে বলবো না। ঠিক আছে স্যার, আমি ওখানে গিয়ে আপনাকে পেমেন্ট করে দেবো। হ্যালো, আবার গেল। কে ওখানে? কে ওখানে? কে ওখানে? কে ওখানে? কে ওখানে? বৈভবী, এক মিনিট। একটা ডাইনি আপনি দেখেছেন, আর আরেকটা ডাইনি আপনার বন্ধু রিয়াজ জঙ্গলে দেখেছে, আর ঝমক সিং আরেকটা ডাইনি বৈভবীর টেন্টে দেখেছে। জজ সাহেব, কতগুলো ডাইনি রয়েছে এই জঙ্গলে? 3, তাই তো মিস্টার পাঠক? জানি না শুক্লাবাবু, আমি তো একটাই দেখেছি। আপনার সঙ্গে দেখা হয়েছে ডাইনির? না, আমি উৎসুক ছিলাম ওনার সঙ্গে পরিচয় করার জন্য, কিন্তু আমাকে দেখতেই সে পালিয়ে গেল। কি বলছিলেন আপনি, যে আপনি ওই রাতে টেন্টে নয় জঙ্গলে ছিলেন? হ্যাঁ স্যার, স্যার এই জন্যই আমি বৈভবীকে মারতে পারি না। আপনার যিনি প্রেমিকা রয়েছেন কামিনী দেবী, উনি ওনার বক্তব্যে বলেছিলেন যে আপনি ঘুমের ওষুধ খেয়ে টেন্টে ঘুমোচ্ছিলেন। মিথ্যা বলেছিলেন না উনি? মিথ্যা কেন বলেছিলেন? স্যার, আমি ওকে রিকোয়েস্ট করেছিলাম মিথ্যে বলার জন্য, যাতে কেউ আমাকে সন্দেহ না করে। এখন তো এই সন্দেহ শুধুমাত্র আপনার উপর নয়, কামিনী দেবীর ওপরেও হচ্ছে।
হতে পারে এটা সম্ভব যে কামিনী দেবী হয়তো হত্যা করেছেন বৈভবীকে। কিন্তু এটা কি করে সম্ভব? শুক্লবাবু ঝমক সিং তার বক্তব্যে বলেছিলেন যে উনি বৈভবীর টেন্টের বাইরে কোনো মহিলার ছায়া দেখতে পেয়েছিলেন, খোলা চুল যেরকমটা কামিনী দেবীর রয়েছে। তো হতে পারে ওই ছায়াটা কামিনী দেবীরই ছিল। এখানে মিস্টার পাঠক, একটা মেয়ের পক্ষে কোনোদিন এটা সম্ভবই না যে কুড়ুলটা তুলে নিয়ে মাথায় মারা। কেন উঠতে পারবেন না? এটা এতটা ভারী বলে তো মনে হচ্ছে না আমার। আরে এটা কি করছেন? না 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 না, এটা আমি ইচ্ছা করে করিনি, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। ঢিলা হয়ে গেছে মনে হয় এটা। মিস্টার পাঠক, কেস এখন অবধি ওখানে দাঁড়িয়ে রয়েছে যেখানে দাঁড়িয়ে ছিল। আপনি কামিনী আর পারমিতকে এটা অপবাদ দিয়ে বলতে পারবেন না যে ওরাই ওর খুনটা করেছে, কেননা আসল খুনটা এই ঝমক সিং করেছে ডাইনির ভয়ে। শুক্লবাবু, এই ডাইনি থেকে ভয় তো শুধুমাত্র ঝমক সিং এর নয়, অন্যদেরও রয়েছে এখানে। রিয়াজ, পারমিত, আমার সহায়ক বরুণও রয়েছে, আর কিছুটা তো আমারও। আর তাছাড়াও কিছুটা আমিও পরিচিত ওই জঙ্গলের সঙ্গে, ওই ডাইনির সঙ্গে। হ্যাঁ, শিকড় এগিয়ে আসে, হাওয়ায় আওয়াজ হয়, শীষ দেয়। আর অন্ধকার চারিদিকে, আর এই অন্ধকারে আজব অলৌকিক সমস্ত ঘটনা ওখানে ঘটতেই থাকে অহরহ। মাই লর্ড, এটা উনি কি? মিস্টার পাঠক, এ আপনি কি বলছেন? খুনি একজন ডাইনি? হ্যাঁ ইওর অনার, আমার মনে হচ্ছে কোথাও যে এই হত্যাটা কোনো ডাইনি করেছে। এখন এই ডাইনি আসল না নকল নাকি বানানো, কি আছে এই গল্পের পিছনে ইওর অনার, এটা তো ওই জঙ্গলের পাশে যে গ্রাম রয়েছে সেখানকার এক বাসিন্দা মহিপাল বাবুই এগুলো বলতে পারবেন। সরকার, এটা ঠিক যে জঙ্গলের পাশে শীতলাপুর গ্রামে আমার জন্ম হয়েছিল, কিন্তু ছোটবেলা থেকেই আমি জঙ্গলে যে ভূতপ্রেত আছে সেই গল্প শুনে রেখেছিলাম। সরকার, আমি জঙ্গলে যা কিছু দেখেছি, এই সব দেখে আমার মনে হচ্ছে যে এই কাঠুরিয়া একেবারে নির্দোষ আছে। এই যে খুন, এটা ওই ডাইনিটা করেছে। তুমি জঙ্গলে কি দেখেছো? হ্যাঁ সরকার, 6 মাস আগে আমি ওই জঙ্গল দিয়ে যাচ্ছিলাম, তখন আমি একটা গাছের নিচে একজন মহিলার কান্নার আওয়াজ শুনি। কি হয়েছে? তুমি কাঁদছো কেন? আজ শীতলপুরে আমার বিয়ে হয়েছিল, কিন্তু আমার শ্বশুর বাড়ির লোকেরা আমার বাড়ি থেকে বের করে দিয়েছে। বলার মতো বরপণ আমি আনতে পারিনি। নিজের মায়ের বাড়ি ফেরত যাচ্ছি, কিন্তু রাস্তা হারিয়ে ফেলেছি। চলো। হ্যাঁ বোন, আমি পুরো ব্যাপারটা বুঝতে পারছি। তোমার সাথে যা হয়েছে সেটা ভুল হয়েছে, এটা ঠিক হয়নি। আরে বোন, তুমি দাঁড়িয়ে পড়লে কেন? বুঝতে পেরেছি আপনার গল্পটা শুধুমাত্র আপনার সঙ্গেই নয়, আমাদের গল্পটাও ঝমক সিং এর, আমার এই গল্পগুলো এরকমই। আর ওই কান্নাকাটির আওয়াজগুলো, ওই গোঙানি, ওই ঝমঝম করা পায়েলের আওয়াজ, ওই সেম 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 সেম, মনে হচ্ছে কেউ
মজা করছে আপনাদের সঙ্গে ওই জঙ্গলের মধ্যে। না সরকার, এটা কোনো মজার কথা নয়। আপনারা দুজন বেঁচে গেছেন তার মানে এটা নয় যে ওখানে ডাইনি নেই। আমি ওই ডাইনির হাতে মরতে মরতে বেঁচেছি। আপনার বিশ্বাস হচ্ছে না? এই দেখুন, এই দেখুন। অর্ডার, অর্ডার। এখনো কি আপনার মনে হচ্ছে যে জঙ্গলে কোনো মৃত্যুর ছায়া নেই? দেখুন, আমি ছাড়া আরো একজন ব্যক্তি রয়েছেন যিনি ওই জঙ্গল ভয় পান না। আশওয়াক খান সাহেব, নাম শুনেছেন নিশ্চয়ই ওনার। ইয়নার আশওয়াক খান সাহেবকে আমি কাঠগড়া ডাকতে চাইব। ইয়নার নবাব আশওয়াক খান ওখানে ওই জুজারিয়ার জঙ্গলে ঝকঝকে একটা রিসর্ট বানাতে চাইছিলেন, ঠিক বলছি তো? হ্যাঁ, এখন তো সরকার ওই জায়গায় একটা ইঞ্জিনিয়ারিং কলেজ বানানোর জন্য ঠিক করে রেখেছিল। রেখে দিয়েছে নাকি রেখে দিয়েছিল? শুনেছি এরকমটা আমরা, যে এই যে ঘটনাটা ঘটেছে এটা শোনা গিয়েছে যে এই ভূত প্রেত ডাইনির সাহায্য নিয়ে হত্যা হয়, সেই কারণে গভর্নমেন্ট তাদের প্রকল্প ওখান থেকে সরিয়ে নিয়ে যায় কলেজ বানানোর। আচ্ছা নবাব সাহেব, আপনার ভয় লাগে না এই সমস্ত ভূত প্রেত ডাইনি নিয়ে? চিন্তা হয় না আপনার? আগে না। হ্যাঁ, হবেই বা কেন? আপনি তো জানেন এই সমস্ত মিথ্যা, তাই না? আগে না, কিন্তু দু একটি ঘটনার জন্য আমি আমার কেন কোটি টাকার প্রজেক্টটা বন্ধ করব? কোথাও এটা এরকম তো নয় যে আপনার কথা মতোই এই সমস্ত কাজগুলো ওখানে হচ্ছে। কেননা আপনি কয়েক বছর আগে ওই যে ভয়ানক ছবিগুলো বানানো হয় না, ওই যে হরর ফিল্ম, সেগুলো বানাতেন আপনি। কোথাও এরকমটা নয় তো যে ওই সমস্ত ছবির অভিনেতারা এখানে চলে আসে এই জুজেরিয়াতে? এটা কি বলছেন আপনি? আমি কেন এত নীচ কাজ করতে যাব? আপনি তো বললেন যে কোটি টাকার বিষয়। কোটি টাকার জন্য তো এই মানুষকে যা খুশি করতে পারে। মিস্টার পাঠক, আপনি কেন একজন সম্মানীয় ব্যবসায়ীকে বদনাম করছেন? বৈভবীর খুন উনি করেননি। সত্যি বলতে ওই রাতে উনি ওখানে ছিলেনই না। ইনি ওখানে ছিলেন না, ওনার প্রতিনিধি ইমারতিলাল বাবু, যিনি ওনার জন্য কাজ করে থাকেন, তিনি ছিলেন। ইয়নার ওই রাতে জেকব আর রিয়াজ তাদের নিজেদের ক্যামেরা দিয়ে সেখানে ছবি তুলছিল। সেগুলোর মধ্যে একটা ছবি এটা, একটু জুম করে দেখাতে চাইব আমি। ওই ব্যক্তি যিনি গাছের পিছনে লুকিয়ে রয়েছেন, আচ্ছা ওটা কি আপনি ছিলেন ওই জঙ্গলে, নাকি আপনার চেহারার কোনো প্রেত ছিল, ভূত ছিল? কে আপনি ছিলেন? আপনি ছিলেন না জঙ্গলে? তো কেন মিথ্যা কথা বলছেন যে আপনি জঙ্গলে ছিলেন? ওই যেটা হয়েছিল যে ওই আমায় ওখানে নবাব সাহেব পাঠিয়েছিলেন। ব্যাপারটা হলো জঙ্গলে দু একদিন ধরে ভূত প্রেত নিয়ে কিছু ঘটনা ঘটছে, সেজন্য নবাব সাহেব জানতে চাইছিলেন যে এগুলো সত্যি নাকি কারুর বানানো ঘটনা। হ্যাঁ, কিন্তু এই খবরটা নেওয়ার জন্য আপনার বৈভবীকে মারার কেন দরকার পড়লো? আপনি ওকে কেন মেরে ফেললেন? না উকিল সাহেব, ভগবানের দিব্যি আমি ওকে মারিনি। আমি তো ওখান থেকে চলে গেছিলাম, তারপর পরে কি হয়েছিল আমি জানি। মিস্টার পাঠক, হয়ে গেছে আপনার এইসব হয়ে গেছে। আরে কতবার আপনি সবাইকে ডেকে এখানে জিজ্ঞেস করবেন যে খুন আমি করিনি, খুন ঝমক সিং করেছে, আমি করিনি। মাই লর্ড, এখন এই কথাটা আমি ওর মেয়ের মুখ থেকে শুনতে চাইব। জজ সাহেব, তবে থেকে আমার বাবা ওই ডাইনিকে কিছুদিন আগে জঙ্গলে দেখে, উনি ওনার গলার আওয়াজ হারিয়ে ফেলেন, এমনকি নিজের জ্ঞান বুদ্ধিও হারিয়ে ফেলেন। উনি রাতের পর রাত ওই ডাইনির স্বপ্ন দেখেন, এমনকি একদিন ভুল করে আমাকেই ডাইনি ভেবে ফেলেছিলেন, আমাকে মারারও চেষ্টা করেছিলেন। আমি বারবার বারণ করা সত্ত্বেও যে বাবা আমি তোমার মেয়ে মহুয়া, ডাইনি নই, তখন ওনার জ্ঞান ফেরে। জজ সাহেব, আমার মনে হয় যে আমার বাবার নিশ্চয়ই ওই রাতে আমার মাথা খারাপ হয়ে গিয়েছিল, আর তার জন্য ভুল করে উনি ওই মেয়েটাকে ডাইনি ভেবেছিলেন আর নিজের কুড়ুল দিয়ে
এটা কি বলছো তুমি? জজ সাহেব, আমার বাবা এটা জেনে বুঝে করেননি। উনি অসুস্থ, ওনাকে কম শাস্তি দেবেন, ওনাকে মাফ করে দিন জজ সাহেব। ওনাকে ফাঁসি দেবেন না, ফাঁসি দেবেন না, ফাঁসি দেবেন না। শুনে নিয়েছেন মিস্টার পাঠক, নাকি এখনো কিছু আরো বলার শোনার বাকি রয়েছে? আরে নিজের মেয়েই যখন নিজের বাবার বিরুদ্ধে যাচ্ছে, তাহলে আপনি এই লোকটার কি সঙ্গ দেবেন? হ্যাঁ, এই আদালত সোমবার বেলা ৩টে পর্যন্ত মুলতুবি করা হলো। দ্য কোর্ট ইজ অ্যাডজার্ন। স্যার, আমি রিয়াজ, জেকব, পরমিত, কামিনী চারজনের সঙ্গেই কথা বলেছি। চারজনের মধ্যে কেউই ওই টয়লেটটাকে ছুঁয়নি। চমক সিংও ওই তোয়ালেটা ছোঁয়নি। কেউ না কেউ তো বৈভবীর ওই আঘাতটাকে আটকানোর চেষ্টা করে, সে কারণে তো ওই তোয়ালেতে রক্ত লেগে আছে। স্যার, এরকমও তো হতে পারে যখন বৈভবীর ওপর হামলা হয়েছিল তখন ও নিজে ওই ক্ষতটাকে ঢাকার জন্য তোয়ালেটা... না, এটা সম্ভব নয় বরুণ। পোস্টমর্টমের রিপোর্ট অনুসারে আঘাতটা লাগার সঙ্গে সঙ্গেই বৈভবীর মৃত্যু হয়ে যায়। আঘাত লাগার সঙ্গে সঙ্গেই বৈভবীর মৃত্যু হয়ে যায়, এটার মানে এক্ষেত্রে এটা দাঁড়ায় যে হত্যাকারী ব্যবহার করেছিল ওই তোয়ালেটার। স্যার, মানে মার্ডারার প্রথমে কুড়ুল দিয়ে বৈভবীকে আঘাত করেছিল আর তারপর ওই ক্ষতটাকে আটকানোর জন্য ওই তোয়ালেটা ব্যবহার করেছিল। এটাই তো বিচিত্র বিষয়। প্রথমে আঘাত করা, তারপর বাঁচানোর চেষ্টা করা। কেন কেন? কামিন। এটা কি করলেন আপনি আদালতে মহুয়া? আপনার বাবার বিরুদ্ধে কেন বললেন আপনি? সাহেব, আদালতের আগে শুক্লাবাবু আমার সাথে দেখা করেন। এই মেয়ে, শোন, তুই যাও, আমি আসছি। তুই জানিস তো তোর বাবা আইনের মধ্যে জড়িয়ে গেছে, ফাঁসি হবেই ওর। আপনি আমার বাবাকে ফাঁসির শাস্তি দেবেন না। চল, ঠিক আছে ঠিক আছে, দেবো না, কিন্তু যদি তুই চাস তাহলে তোর বাবার সাজা আমি কম করাতে পারি। কি করে? তোকে আদালতে শুধু এটাই বলতে হবে তোর বাবার মাথার অবস্থা ঠিক নেই। যে কোনো কিছু একটা বলে, মানে পাগলামো টাগলামো কিছু একটা বলে দিবি, আর তাহলেই না তো তোর বাবার যাবজ্জীবন কারাদণ্ড হবে আর না ফাঁসির সাজা হবে। আর এটাও হতে পারে যে ওকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়ে দেয় আর ওখান থেকে মুক্তিও পেতে পারে। যদি আমি এরকম বলি তো এরকম হয়ে যাবে? হ্যাঁ, কেন না? আরে আমি পাবলিক প্রসিকিউটর, পুরো কেসটা আমার হাতের মুঠোতে। বল, তৈরি তুই? ওকে, গুড। শুক্লাবাবু নিজের লাভের জন্য আপনাকে ব্যবহার করছিল, এটুকু বুঝতে পারলেন আপনি? কেসটা আরো বিগড়ে গেল এখন। সাহেব, এটা আমি কি করলাম? এখন কি হবে সাহেব? সাহেব, আমার বাবাকে বাঁচিয়ে নিন সাহেব, বাঁচিয়ে নিন সাহেব। এখন একটাই উপায় আছে, সমস্যার সমাধান জঙ্গলই করবে। তুই আর আমি জঙ্গলে যাব, আর যতক্ষণ উত্তর আমরা না পাই ওখানেই থাকবো। থামো! এত রাতে জঙ্গলের মধ্যে কোথায় যাচ্ছ? জানো না এটা ভূতের এলাকা? আরে ভাই, তেরা সরাই থেকে আমায় রাতের বাস ধরতে হবে। যদি দেরি হয়ে যায় তাহলে বাস চলে যাবে। এই জঙ্গল দিয়ে গেলে তোমার জীবন চলে যাবে। আরে দাদা, আমাদের গ্রামে আমরা প্রচুর খেলেছি এই ভূত প্রেতদের সঙ্গে, আমার কিচ্ছু হবে না। স্যার, আমি জঙ্গলে পৌঁছে গেছি।
আপনি কি লোকেট করতে পারছেন যে এই সময় আমি জঙ্গলে কোথায় আছি? হ্যাঁ বলুন, তোর লোকেশনে ক্লিয়ার আইডিয়া পাচ্ছি আমি। স্যার, আপনি তো ওখানে সন্ধে থেকে আছেন, আপনি অদ্ভুত কিছু দেখতে পেয়েছেন? না, এখনো পর্যন্ত আমি কিছুই দেখিনি। মনে হচ্ছে 9:15টার পর থেকে এগুলো শুরু হবে। তুই শোন, যদি কোথাও তুই ধোঁয়া দেখতে পাস তাহলে সেই দিকে যাস না, আমাকে জানার সঙ্গে সঙ্গে। কেন স্যার? কেননা তুই যদি সেই দিকে যাস তাহলে কাজটা সম্পন্ন হবে না। আমাদের ওদের খেলাটা ওদের নিয়মেই খেলতে হবে। ওকে স্যার। ধোঁয়া প্রায় 40 ফুট দূরে। এবার তুই ধোঁয়ার উল্টো দিকে যা, আমি ধোঁয়ার দিকে যাচ্ছি। ওকে স্যার। হ্যাঁ বলুন। এই জঙ্গলের আসল রহস্যটা আমি জানতে পেরে গেছি। স্যার, এখানে নুপুরের আওয়াজ পাচ্ছি। আমি আসছি। যে গোপন আওয়াজটা ছিল না এই জঙ্গলে, তার সোর্সটা আমি পেয়ে গেছি। ডাইনির সাউন্ড ট্র্যাক। ওখানে কি হচ্ছে? স্যারের পর তো কিছু বল। স্যার, ঝোপে কারোর মাথা দেখতে পাচ্ছি। মাথা দেখছিস? ঠিক করে দেখ। স্যার, একটা মাছ। ডাইনির কোনো আত্মীয়ের হবে হয়তো। তুই এগিয়ে যা, আমি আসছি। বরুণ, পিছনের দিকে তাকাস না, তোর পিছনে রয়েছে আমি। কিছুক্ষণের মধ্যেই তোর পায়ের কাছে একটা শিকড় আসবে। তোর পায়ের কাছে ধর। ধর। স্যার, অন্যদিক থেকে কেউ ধরে আছে। কি হলো? যেই ছিল পালিয়েছে স্যার, কিন্তু এই চলন্ত শিকড়ের সিক্রেট জানা গেল। কেউ এগুলোকে কালো সুতো দিয়ে টানছিল। ওয়েল ডান, আমার সন্দেহটা ঠিক বেরোলো। খুব শীঘ্রই ডাইনির দর্শন আমরা পেয়ে যাব। আসছি আমি। স্যার, ডাইনি আমার সামনে বসে। বলুন, এবার সাবধানে, ভয় না পেয়ে। কি হয়েছে আপনার? আজ শীতলপুরে আমার বিয়ে হয়েছিল।
কিন্তু আমার শ্বশুর বাড়ির লোকেরা আমায় বাড়ি থেকে বের করে দিয়েছে। বলার মতো বরপণ আমি আনতে পারিনি। নিজের মায়ের বাড়ি ফেরত যাচ্ছি, কিন্তু রাস্তা হারিয়ে ফেলেছি। আচ্ছা, কোথায়? কাছে ডেরা সরাইয়ে। আপনি পৌঁছে দেবেন? চলো আমার সঙ্গে। আপনাকে অনেক ধন্যবাদ। স্যার আমার পেছনে আসছে। তোর পিছনে ডাইনি আছে, ডাইনির পিছনে আমি। একদম নর্মাল বিহেভ কর। আচ্ছা দিদি, কি দিনকাল পড়ে গেল, লোভ লোকজনকে অন্ধ করে দিচ্ছে। আরে আমার মতে বনজারা নেই, তাদেরকে দেশ থেকে বের করে দেওয়া উচিত। আপনি ঘাবড়াবেন না দিদি, এরকম লোকজনের থেকে একটু দূরেই থাকুন, এটাই আপনার মঙ্গল। স্যার এখন কি করছে? সেটাই যেটা আমি তোকে বলেছিলাম, পুটুলি থেকে জামা কাপড় বার করে এখন পড়ছে। অভিনয় কর, অভিনয়। তুই এগিয়ে যা। দিদি আমি তো বলি তুমিই সম্পর্কটা ভাঙো। আরে এরকম লোভী স্বামী নিয়ে কি হবে, যে বিয়ের প্রথম দিনেই নিজের আসল রূপটা দেখিয়ে দিল। তৈরি হয়ে নে, ডাইনি প্রস্তুত। বরুণ ঘুরে যা। কি হচ্ছে দিদি, আপনি থেমে গেলেন কেন? বাঁচবি না তুই, বাঁচবি না তুই, বাঁচবি না তুই, বাঁচবি না তুই। অবাক বিষয়, এই লাইনটা তো আমার বলার কথা ছিল। বাঁচাও, বাঁচাও। ও পালিয়েছে, প্রস্থান করেছে, ও ভয় পেয়ে। যেতে দাও, যেতে দাও আমায়। জীবনে প্রথমবার ভয় পেয়ে যাওয়া ডাইনি দেখছি। এবার বলুন বোন, শীতলাপুর যাবেন নাকি আদালত? আমার নাম নয়না। আমায় রোজ রাত্রিরে ওই জঙ্গলে ডাইনি হওয়ার জন্য পয়সা দেওয়া হয়। বলুন, কার কাছ থেকে টাকা পেতেন আপনি? ইমারতি লাল বাবুর কাছ থেকে। অর্ডার, অর্ডার। কিন্তু উনি এই সব কিছু নবাব সাহেবের কথায় করতেন। নবাব সাহেবের কথা মতো করতেন? নবাব আশফাক খান সাহেব। তো আপনার বক্তব্য অনুযায়ী তিনি হলেন এই ড্রামার রচয়িতা? হ্যাঁ, যাতে দূর দূর পর্যন্ত এই কথা ছড়িয়ে যায় যে ওই জঙ্গলটা ভূতেদের ডেরা, আর সরকার ওই জমিতে কলেজ না বানাতে পারে, আর এটাকে বেচতে পারে। একদম মিথ্যে কথা, একদম মিথ্যে কথা। অর্ডার, অর্ডার। বসে পড়ুন আপনি। আমরা তো শুধু ওনার জন্য মোহরা স্যার, সমস্ত খেলা তো এই লোকেদের। খেলাটা তো এখনো খেলা হচ্ছে, আর সেই খেলাটা আপনি খেলছেন এখন আমাদের সবার সঙ্গে। কি? হ্যাঁ, সত্যিটা তো হলো এই যে হ্যাঁ, আপনি টাকা পেতেন এই সমস্ত নাটক করার জন্য, কিন্তু এই টাকা আপনাকে হেমার্তিলাল বা নবাব সাহেব দিতেন না। কার কাছ থেকে? আপনার মনে আছে না, যখন আমি জঙ্গলে আপনাকে ধরেছিলাম, আপনি আপনার রক্ষাকর্তাকে কি নামে ডেকেছিলেন? বাঁচাও, ওগো শুনছো? ওগো শুনছো? এবার আপনি বলুন, ভারতবর্ষে, ইন্ডিয়াতে কোনো মহিলা যদি কাউকে এভাবে ডাকেন তাহলে সেটার মানে কি হয়? কাকে ডাকতে পারেন উনি এভাবে? নিজের স্বামীকে। হেমার্তিলাল তো এখনো অবিবাহিত, তো আমার অনুমান বলছে যে আপনার স্বামী ওই ওই মহিপাল বাবু হবেন। হ্যাঁ, মহিপাল বাবু কি? মহিপাল বাবুই। কি বলছেন সাহেব? আমি তো মেয়েটাকে চিনিই না। আরে দেখুন, চেনার চেষ্টা করুন, এটা ওই ডাইনি না
যিনি আপনার উপর হামলা করেছিল, আপনাকে আঘাত করেছিল, সেই কি? সেই কি? হ্যাঁ হ্যাঁ, দেখান, আঘাতটা দেখান আরো একবার আমাদের। আরে বাপরে বাপ, বেশ গভীর ক্ষত আপনার। না না, এই গভীর ক্ষতের জন্য আমার কাছে একটা ওষুধ আছে, লাগিয়ে দিচ্ছি আমি এখন। হ্যাঁ, এবার দেখুন এই ঘা ঠিক হয়ে গেছে। মেকআপ লাগিয়ে ঘোরেন আপনি? ওটাই আমি ভাবছিলাম, যেখানে ডাইনিটাই নকল সেখানে এই আঘাতটা আসল হয় কি করে। ছাড়ুন মহিপালবাবু, বলুন আমাদের। এবার এই যে খেলা চলছিল এই জঙ্গলের এই খেলাটা আপনিই খেলেছেন না? আপনি ছিলেন না যে আমাকে হামলা করে? বলুন বলুন। হ্যাঁ সাহেব, হ্যাঁ, আমি আর আমার পরিবার মিলেই এই পুরো জালটা বিছিয়েছিলাম। ওই আওয়াজ, ওই ডাইনি, এই সব কিছু আমিই নিয়ে এসেছিলাম। কারণ সাহেব, সেখানে আমার মদের ভাটি আছে। সরকার সেখানে কলেজ বানাতে চাইছিল, আর এই নবাব সাহেব সেখানে হোটেল বানাতে চাইছিল। আমার ব্যবসা যাতে বন্ধ না হয়ে যায়, তাই জন্য আমি ওখানে ভূত প্রেতের খেলা শুরু করে দিয়েছিলাম, যাতে লোক ভয় পায় আর কোনো লোক ওখানে না আসে, যাতে আপনার ওই মদের ভাটিটা ঠিক থাকে, নষ্ট না হয়, তাই তো? আচ্ছা, এক মিনিট পাঠক, এক মিনিট। আচ্ছা, এইসব কিছুর বৈভবীর মৃত্যুর সঙ্গে কি সম্পর্ক আছে যে ওই ওকে মেরেছে? এখন এর জঙ্গলে ওই তার মদের ব্যবসাটা বাঁচাতে চাইছিলেন, আর ওই মহিলারা গিয়ে ওখানে টেন্ট বসিয়ে থাকতে শুরু করে। উনি ওদেরকে ভয় দেখান। ভুল করে মেরেছিলেন আপনি? ভুল করে? না না সাহেব, আমি আমার বাবার দিব্যি খেয়ে বলছি, আমি ওই মেয়েটাকে মারিনি, আমার বউ মারেনি। মিস্টার পাঠক, এবার আপনি ওকে দোষী প্রমাণ করার চেষ্টা করুন। আচ্ছা, আমি মানলাম যে আপনি বড় একটা রহস্য থেকে পর্দা তুলে দিয়েছেন, ঝিঝরিয়া জঙ্গলের ভূতের রহস্য, কিন্তু বৈভবীর মৃত্যু এর সঙ্গে তো জড়িয়েই নেই। আরে ওকে তো এই কাঠুরিয়াই মেরেছে। মিস্টার পাঠক, আপনার কেস ওখানে দাঁড়িয়ে রয়েছে যেখানে দাঁড়িয়ে ছিল। বলুন, কোন উত্তর আছে আপনার কাছে? উত্তর তো রয়েছে, কিন্তু যদি আপনি না আটকান তাহলে উত্তর পর্যন্ত পৌঁছতে পারি। প্লিজ বলি তাহলে। প্লিজ। ধন্যবাদ। এই যে খেলাটা আপনি খেললেন, তাতে এটাও যুক্ত ছিল, চিনতে পারছেন এটা? মিস্টার পাঠক, যখন ও হত্যা করেনি তখন ও কি করে চিনতে পারবে এটা? হ্যাঁ বলুন তো শুক্লাবাবু, এইমাত্র তো আমি আপনাকে বললাম যে আমাকে প্রশ্ন করতে দিন, আপনি মাঝখান থেকে আটকা। মিস্টার পাঠক। শুক্লাবাবু, ক্ষমা চেয়ে নিচ্ছি আমি। আমার কোনো ভুল নয়, এই কুড়ুলটাই ঢিলা হয়ে গেছে। মিস্টার পাঠক, আপনার কেসটাই ঢিলা রয়েছে। ঢিলে নয় শুক্লবাবু, এটা ভেজা। কি? হ্যাঁ, ওই যে রুমাল, ওই গামছা, টাওয়াল যেটা রক্তে ভিজে গিয়েছিল। কি বলছেন আপনি? 1 মিনিট সময় দিন, আমি আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি। কি মিস্টার পাঠক, কি? আপনারই প্রশ্নের উত্তর খুঁজছি আমি শুক্লবাবু। এই মুখোশটা চিনতে পারছেন আপনি মহিপালবাবু? না হুজুর। আরে না হুজুর কি, আপনি একটু মন দিয়ে দেখুন এটাকে আপনি চিনতে পারছেন কিনা। না সাহেব, এটা তো অন্য কারো। এই সমস্ত পোশাক, এই সমস্ত সরঞ্জাম হয় আমরা বানাই নয় আমরা কিনি, এটা অন্য কারো সাহেব। এই মুখোশটা আপনার নয় তো তাহলে নয়না দেবী? ইওর অনার, আমি আরো একবার নয়না দেবীকে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চেয়ে নিচ্ছি। আমি জানি যে এই হত্যাটা আপনি করেননি, আর এই বিষয়টা আমি আদালতে প্রমাণও করে দিতে পারি, কিন্তু এরকমটা করার জন্য আপনাকে আমার প্রশ্নগুলোর সঠিক উত্তর দিতে হবে। দেবেন আপনি? বলুন আমাদের যে রাতে এই হত্যাটা হয় সে সময় আপনি কোথায় ছিলেন? সে সময় আপনি কোথায় ছিলেন? আমি জঙ্গলের নদীর কাছে জায়গাটায় ছিলাম। নদীর পাশের অংশে আপনি ছিলেন। কি করছিলেন আপনি ওখানে? আমি ওই ছেলেটাকে ভয় দেখাচ্ছিলাম। কোন ছেলেকে ভয় দেখিয়েছিলেন আপনি ওখানে? ও কে? ও পরমিত, এই ছেলেটাকে? ও সেদিন রাত্রে ফোনে কথা বলছিল।
কে ওখানে? আর যখন ফোন নিচে পড়লো তো আমি ওটাতে নিজের আওয়াজ। হ্যাঁ, এটা আদালত জানে যে ওই ফোনের মধ্যে যার ভয়েসটা ছিল সেটা আপনার কণ্ঠ। আর সেটার মানে এটা দাঁড়ায় যে বৈভবীর টেন্টের বাইরে যেই ছায়াটা ডাইনির ঝমক সিং দেখেছিল সেটা আপনার নয়, সেটা কোনো অন্য ডাইনি ছিল। আগে ডাইনি তো কেবল আমিই সাজি, তাহলে দ্বিতীয় ডাইনি কোথা থেকে আসবে? না, দ্বিতীয় নয়, এখানে তো তৃতীয় ডাইনিও রয়েছে শুক্লাবাবু। আপনি বলছিলেন এরকমটা যে একটা নয় অনেকগুলো। হ্যাঁ, আমি তো বললাম তো তিনটে ডাইনি। এই যে তৃতীয় ডাইনিটা রয়েছে সেই বিষয়ে আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাইব। রিয়াজ ওর বক্তব্যে বলেছিল যে ওর যখন যাওয়ার কথা ছিল, ও গিয়েছিল ওই জঙ্গলে, সেখানে ওই ঝোপে ওকে একটা ডাইনি ভয় দেখিয়েছিল। তো প্রথম ডাইন ইনি, এই নয়না দেবী, যে নদীর পাশে পরমিতকে প্রথম ভয় দেখিয়েছিল। কে ওখানে? দ্বিতীয় ডাইনিটা হলো সে যে বৈভবীর টেন্টে ছিল, তাকে হত্যা করছিল। তৃতীয় ডাইনি যেটা রিয়াজ বলল যে যা রিয়াজকে ভয় দেখায় ওই ঝোপে, কোথাও এরকমটা নয় তো যে রিয়াজ মিথ্যা কথা বলছে? শুক্লবাবু, কি মনে হয় আপনার? কি রিয়াজ, আসুন না কাঠগড়ায়, বলুন না আমাদেরকে মিথ্যা বলেছিলে তুমি? হ্যাঁ স্যার, ওই রাতে আমি মিথ্যে বলেছিলাম, আমার ওপর কোনো ডাইনি আক্রমণ করেনি। কেন মিথ্যা কথা বলেছিল রিয়াজ? আমি 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 স্যার আমি সংকোচ হচ্ছে তোমার এই কথাটা বলতে। কোনো ব্যাপার না, নো প্রবলেম, আমার সঙ্গে সঙ্গে বলুন। রিপিট আফটার মি। আমি হামেশাই বৈভবীকে ভয় দেখিয়ে থাকতাম। স্যার, আমি মাঝে মধ্যেই বৈভবীকে ভয় দেখাতাম। ওই রাতেও আমি বৈভবীকে ভয় দেখাতে চাইছিলাম। স্যার, ওই রাতেও আমি বৈভবীকে ভয় দেখাতে চাইছিলাম। ওই মুখোশটা যেটা আপনার সহায়ক বরুণ পেয়েছিল সেটা মহিপালের কোনোভাবেই নয়, ওটা আমারই। তোমারই মুখোশ তো এটা? তোমার মুখোশ ওটা? তো বলো ওটা তোমারই মুখোশ? হ্যাঁ স্যার, ওটা আমারই মুখোশ। আর ওই মুখোশটাকে পরে আমি বৈভবীর টেন্টে গিয়েছিলাম, বলুন। হ্যাঁ স্যার, আমি ওটা পরে গেছিলাম। ওখানে তুমি বাইরে ঝমক সিং এর কুরুলটা পরে থাকতে দেখো, ভাবলে যে ওটাকে নিয়ে ভয় দেখাবো তো মজা হবে। তো তখন তুমি বৈভবীর টেন্টে গেলে ওকে ভয় দেখাবে, কিন্তু কুরুলের ব্লেডটা ঢিলা ছিল আর তোমার কুরুলটা চালাতেই ওটা খুলে গিয়ে বৈভবীর মাথাতে লাগে, যার কারণে সঙ্গে সঙ্গে মৃত্যু হয়। বৈভবী পাশে পড়ে থাকা তোয়ালেটা দিয়ে তুমি ওর মাথা থেকে বেরিয়ে আসা রক্তটা আটকানোর চেষ্টা করছিলে। এই তোয়ালেটা দেখে আমার সন্দেহ হয় যে এই হত্যাটা কোনো হত্যা নয়, দুর্ঘটনা, একটা ভুল যেটা তুমি করেছো। কিন্তু ততক্ষণে অনেকটা দেরি হয়ে গেছে। তুমি ভাবলে যে বৈভবীর মৃত্যুর জন্য তোমাকে দোষী সাব্যস্ত করা হবে, সে কারণে তুমি ওখানেই আরও একটা প্ল্যান বানালে, ঝমক সিং কাঠুরিয়াকে ফাঁসানোর। আর সেখান থেকে পালালে সোজা জেকবের কাছে, ওকে উঠিয়ে দিলে যাতে তুমি একজন প্রত্যক্ষদর্শী সাক্ষী পাও। আর তারপর ওখান থেকে পালালে জঙ্গলের দিকে নিজের মুখোশটা পরে নিয়ে। আর তারপর ফিরে আসলে তোমার এই বানানো গল্পটা কি। সরি স্যার, স্যার আমার ভুল হয়ে গেছে স্যার, আমি ওকে মারতে চাইছিলাম না স্যার, প্লিজ আমায় ক্ষমা করুন। বৈভবী আমার বন্ধু ছিল, আমি ওকে কখনো মারতে চাইনি স্যার, সত্যি বলছি স্যার। রিয়াজ, আদালত জানে যে
তুমি বৈভবীকে মারতে চাইছিলে না। ওর মৃত্যুটা ভুল করে হয়ে যায়, দুর্ভাগ্যবশত তোমার হাতেই হয়েছে। কখনো কখনো জীবনে এই ধরনের মজার খুবই বড়সড় দাম দিতে হয়। এখন এই আশা রাখবো যে মহামান্য বিচারক তোমার উপর একটু সহায় হবেন। দ্য ডিফেন্স রেস্ট ইওর অনার। এই আদালত রিয়াজ শেখকে বৈভবী পাণ্ডের হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত করে গ্রেপ্তার করার হুকুম দিচ্ছে, আর কাঠুরিয়া ঝমক সিংকে এই কেস থেকে সসম্মানে মুক্তি দিচ্ছে। দ্য কেস ইজ ক্লোজড। কনগ্রাচুলেশন স্যার। দেখছিস ওই বউয়ের সাজে ডাইনি। শুনলাম তোর বিয়ে নাকি ওই শেফালির সঙ্গে। চেক করে নিস। না না, এমনি বলছি, পরামর্শ দিচ্ছে ভাইকে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.